fourth innings with GB. ইংল্যান্ডে ক্রিকেট কাভারেজের ফাঁকেই একদিন ঠিক করলাম যে না, ওই পটনি ওয়েল ক্রিমেটোরিয়ামটায় না গেলে মনের স্বাদ মিটবে না। ওটা একটু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসতে চাই। কিন্তু প্রবলেম হলো যে ওটার কাছে টিউব স্টেশন কোথায়? সেন্ট্রাল লন্ডনে বসে দেখছি একটা স্টেশন আছে ইস্ট পাটনি, আরেকটা পাটনি ব্রিজ। সে অনেক ঝামেলা এদিক ওদিক দিয়ে। তার চেয়ে ট্যাক্সি নিতে হবে, বেশ অনেকটা পাউন্ড গচ্ছা যাবে, কিন্তু কি করা যাবে? এই জায়গাটা না দেখে ফিরলেই যে নয়। আর ওই পাটনিওয়েল, ওই যে সমাধি ক্ষেত্র এবং একই সঙ্গে যেটাকে একটা ক্রেমেটোরিয়ামও বটে, সেখানে ঢুকতে ঢুকতে বিস্তীর্ণ একটা এলাকা। কলকাতায় যে সমাধি ক্ষেত্রগুলো আছে তার চেয়ে অনেক অনেক বড়। সেখানে হাঁটতে হাঁটতে নানান কথা এলোমেলো হওয়ার সঙ্গে মনকে এলোমেলো করে দিচ্ছিল। প্রথমেই যার নাম মাঝ রাস্তা গিয়ে মনে হলো, তার নাম মোহন চুরিওয়ালা। তিনি মুম্বাইতে থাকেন, ব্যবসায়ী, সম্ভবত স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত, যদি আমি ভুল না বলে থাকি। তাকে প্রথম দেখি যখন আমি লেজেন্ডকে ইন্টারভিউ করতে যাই, তখন তিনি যে ঘরটা দিয়ে আমি ঢুকেছি সেই ঘরে নিবিষ্ট মনে কাজ করছিলেন। কিছুক্ষণ বাদে যার কাছে আমি গেছিলাম দেখা করতে, তিনি ওকে ডাকলেন এবং আলাপ করিয়ে দিলেন, এবং প্র্যাকটিক্যালি যা বললেন তাতে বোঝা গেল উনি হচ্ছেন ওর ম্যান ফ্রাইডে, এবং অ্যাকচুয়ালি তাই। কিন্তু ওই লন্ডনের ওখানে বসে তাকে যখন ফোন করলাম মোহন চুরিওয়ালাকে, কিছু কথা হলো। কিন্তু আপাতত আমি লন্ডন থেকে আবার আপনাদের মুম্বাইয়ের একটা বিশেষ রাস্তায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যে রাস্তার পরিচয় ওয়েস্ট ব্যান্ড্রায় আপাতত বদলে গেছে। ব্যান্ড্রা পালিহিল অঞ্চলে যারাই গেছেন তারাই জানেন যে ওই পালিহিলে ওঠার মুখে একটু চড়াই উতরাই আছে। কিন্তু তা বলে এই পশ্চিম খাড়ে বিশেষ রাস্তাটাতে যাওয়ার জন্য যে রাস্তার খোঁজ পেলাম, সেটা প্রায় আমার সান ফ্রান্সিসকোর ওই বিখ্যাত রাস্তাটার কথা মনে করিয়ে দিল, ক্রুকেড স্ট্রিট। এই ক্রুকেড স্ট্রিটটা সান ফ্রান্সিসকোতে যে পর্যটকরাই যখন যান তারা দেখতে যান, অদ্ভুত শার্প টার্ন আছে। 8টা শার্প এমন টার্ন আছে যে আপনার মনে হবে এক এক সময় যে আপনি বোধহয় কোনো রোলার কোস্টার রাইডে উঠেছেন। 27 ডিগ্রি স্টিভ বলা হয়, যেটা 16 ডিগ্রি সাধারণ লোকের সহ্য হয়, এটা 27 ডিগ্রি। আর এই রাস্তাটা, আমি যে রাস্তাটার কথা বলছি, যেটা নিচ থেকে উঠে ওই পালিহিলের দিকে উঠেছে, এই রাস্তাটার নাম হচ্ছে জিগজ্যাক রোড। এত জিগজ্যাক আছে, ওই শার্প টার্নস অ্যান্ড টুইস্ট। নিশ্চয়ই ওই সান ফ্রান্সিসকো ক্রুকেড স্ট্রিটের মতো নেই, কিন্তু বলতে পারি পোম্যানস ক্রুকেড স্ট্রিট, আর সেটা মুম্বাইতে। কিন্তু এই রাস্তাটা এখন আর জিগজ্যাক রোড হিসেবে আর পরিচিত থাকছে না, কারণ রাস্তাটার নাম বদলে গেছে। এই রাস্তাটার নাম এখন দেবানন্দ রোড। ভুল বললাম, পদ্মভূষণ দেবানন্দ রোড। আমি সাধারণত কোনো রাস্তার গায়ে পদ্মভূষণ বা পদ্মশ্রী লেখা থাকে না, কিন্তু দেবানন্দ তিনি অন্য একজন মা, তাকে সবাই ভালোবাসেন। এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে শিলান্যাসে এসে এবং পুরসভার লোকজন এসে তারা পরম স্নেহের সঙ্গে এই রাস্তার বিভিন্ন জায়গায় দেবানন্দের নামে ফলক রয়েছে, ওঠার মুখে, কোনায়, মাঝখানে। যেরকম দেবানন্দ তার সিনেমায় একটা অত্যন্ত সরব উপস্থিতি নিয়ে সর্বত্র প্রায় সব সিনে বিরাজ করতেন, এই রাস্তাটাও যেন তাই। আর এই রাস্তাটার কোনাতেই দেবানন্দ তার স্টুডিওটা তৈরি করেছিলেন, যে স্টুডিও কাম রেসিডেন্স করবেন ওখানে আইরিশ পার্কে জুহুতে যেখানে থাকেন, সেখান থেকে উঠে আসবেন পালিহিলে। কিন্তু বিধিবাম তার আগেই 2011-তে তিনি চলে যান। তার ছেলে এখন সুনীল আনন্দ এই রেসিডেন্স কাম স্টুডিওতে একটা ফ্লোর নিয়েছেন, কিন্তু সেই স্টুডিও আর কিছুই হয়নি। প্র্যাকটিক্যালি জায়গাটা রেসিডেন্সি হয়ে গেছে। আনন্দ নামটা রয়েছে, কিন্তু যে স্বপ্নটা দেবানন্দ দেখেছিলেন তিনি, সুনীল আনন্দ, সেটা আর পূর্ণ করতে পারেন না। তিনি নিজেও নাকি অর্ধেক সময় আমেরিকা থাকেন। কাজে দেবানন্দের সেই উপস্থিতিটা এই জায়গা জুড়ে সেটা আর থাকছে না। আর আইরিশ পার্কের বাড়িতেও তো তিনি আর তো নেই। দেবানন্দ কিন্তু একজন অদ্ভুত আশ্চর্য মানুষ ছিলেন। আমি খুব সামান্য তার সঙ্গে একবার মুখোমুখি আলাপ হয়, তারপর ফোনে দীর্ঘ অনেকবার কথা হয়েছে। আমার কোথাও মনে হয়েছে যে জীবনের চেয়েও বৃহদাকার বলে বাংলা একটা কথা আছে, লার্জার দেন লাইফ। দেবানন্দ পসিবলি ওয়াজ an individual who was larger than life, আর এত পজিটিভ, অলওয়েজ রেডিয়েটিং উইথ এনার্জি। আমি যখন ওকে মিট করি তখন ওর বয়স 88 বছর,
but I felt as if I was talking to a 28-year-old man with very, very positive outlook towards life. Because যে প্ল্যানস অ্যাম্বিশনস যেগুলো উনি আমায় বলছিলেন, সিটিং অ্যাট 88, সেগুলো প্রত্যেকটা কমপ্লিশন হতে আরো 2-3 বছর লাগতো। ঠিক যেরকম এই অফিসটা যেরকম আমার 4-5 বছর লাগতো। বাট উনি এত আত্মবিশ্বাসী ছিলেন যে এগুলো সবই উনি দেখে যাবেন, এরকম মনে হতো। ক্রিকেটে ভীষণ উৎসাহী ছিলেন। একবার লন্ডনে ইমরান খানের বাড়ি চলে গেছিলেন, ইমরান খানের ফ্ল্যাটে ঝুলোঝুলি যে ইমরানকে সিনেমায় অভিনয় করতেই হবে। ইমরান বহু বুঝিয়ে টুজিয়ে ছাড়া পান। সচিন টেন্ডুলকারকে খুব পছন্দ করতেন, ধোনিকে খুব পছন্দ করতেন। স্পেশালি আমায় বিশ্বকাপ ফাইনালের পর আমায় ইন্টারভিউতে বলেছিলেন যে যে 6টা মেরে ব্যাটটা ঘোরালো, এর চেয়ে সিনেমাটিক কি হতে পারে বলতে পার? এখন যে রাস্তাটা, সেটা আমার মনে হচ্ছে ভীষণ সিনেমাটিক। কারণ এই অমৃতসর থেকে উঠে এসে নানান চড়াই উতরাই পার হয়ে এই যে দেবানন্দ পাহাড়ের উপরে উঠে গিয়ে শান্তিতে বিরাজ করা পদ্মভূষণ সহ, এটা দেবানন্দের প্রাপ্য ছিল। সেই প্রাপ্যটা তিনি পেয়েছেন। আমার তো মনে হয় ওপরে কোথাও তিনি হাসছেন। আর ওই ক্রিকেট প্রেমী বলছিলাম, ওর যেখানে ওকে সমাধিস্থ করা হয় লন্ডনে, সেই সমাধিটা আমি দেখতে গেছিলাম। অ্যাকচুয়ালি সমাধিস্থ ভুল বললাম, যেখানে ক্রিমেশনটা হয়, অর্থাৎ শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়, কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি একটা সমাধির মধ্যে। তাই বলতে গিয়ে আমার সমাধিস্থ কথাটা মনে চলে এলো। ওই বিশাল সমাধির মধ্যে সমাধি যেরকম আছে, তেমনি ক্রিমেশন হয়, যে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর পরিবারকে সেই ভস্য দিয়ে দেওয়া হয়, তারা নিয়ে যান। ওইখানেই একটা অদ্ভুত, প্রথমত ইংল্যান্ডকে খুব ভালোবাসতেন, কাজে ইংরেজ ওই আবহাওয়ার মধ্যে তার শেষ নিঃশ্বাস পড়েছে, তিনি বোধহয় খুশি হতেন। আর ওইখানে ওই একই ক্রিমেটেরিয়ামে দাহ করা হয়েছিল স্যার লেন হাটনকে। দেবানন্দ জানলে নিশ্চয়ই খুশি হবেন ওপরে বসে, যে স্যার লেন হাটন আর আমি, আমার মতো ক্রিকেট ভক্তর এটাই প্রাপ্য ছিল যে স্যার লেন হাটনের মতো একজন কিংবদন্তি আর আমি কিনা একই জায়গায় আমাদের শেষকৃত্য সম্পন্ন হলো। আমি গেলাম আমার প্রিয় দেশ, প্রিয় ইংল্যান্ডে, এবং গেলাম সেই মানুষটার সঙ্গে যাকে আমি ছাত্রাবস্থায় রীতিমতো অ্যাডমায়ার করতাম। দেবানন্দ খুব ভালো থাকবেন। সবচেয়ে ভালো লাগছে যে মুম্বাই দেবানন্দকে যে তার প্রাপ্য সম্মানটা দিয়েছে।